আগের দিন তোদের কঠিন পদার্থের প্রসারণের আমি বই থেকে হোমওয়ার্ক দিয়েছিলাম। কিছু কিছু তোরা আমাকে জানাসনি যে কোনগুলো আটকেছে। তোদের গ্রুপে কিন্তু খুব রেসপন্স কম। আবার বলছি, প্রত্যেকটা গ্রুপে কিন্তু রেসপন্স অনেক বেশি, তোদের গ্রুপে একদম রেসপন্স কম। তো আমি কী করে বুঝবো যে কোনটা কার আটকেছে? এটা তো করলে খুব মুশকিল। যাই হোক, আমি আমার মতো কিছু সলভ করে দিচ্ছি ইম্পর্টেন্ট প্রবলেম। তারপরে আমি তল পথে প্রসারণ স্টার্ট করছি। আবার বলছি, তোদের গ্রুপের একদম রেসপন্স কিন্তু খুব কম। রেসপন্স করতে হবে, নাহলে তো মুশকিল। নাম্বার 1টা একটু দেখে নেন, যদিও সোজা অঙ্ক কিন্তু অনেকের আটকাতে পারে। দেখ, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নাম্বার 1টা, প্রবলেম নাম্বার 1। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফারেনহাইট স্কেলে ওই গুণাঙ্কের মান কত হবে? ফারেনহাইট স্কেলে ওই গুণাঙ্কের মান কত হবে? দেখ, ফারেনহাইটের সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক তোরা করেছিলিস যে আলফা অফ ফারেনহাইট ইকুয়াল টু আলফা অফ সেলসিয়াস ইন্টু 5/9। কারণ দেখ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞায় যেটা উল্লেখ আছে, কেবলমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল না। তাহলে আলফা অফ সেলসিয়াস স্কেল দেয়া আছে, তাহলে আলফা অফ ফারেনহাইট স্কেল আমরা ফাইন্ড করতে পারবো। তারপরে দেখ নাম্বার 7, বাকিগুলো ইজি আছে। ওই জন্যই আমি বলছি যে তোরা আমাকে রেসপন্স না করলে আমি বুঝবো খুব করে যে কোনগুলো আটকেছে। হয়তো এগুলো তোদের হয়ে গেছে, তাহলে বেকার টাইম ওয়েস্ট হচ্ছে না। একটি কাচের জানলার ক্ষেত্রফল 4 বর্গমিটার। নাম্বার 7, প্রবলেম নাম্বার 7। একটি কাচের জানলার ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গমিটার। ক্ষেত্রফলটা বলে দিচ্ছে 4 স্কোয়ার মিটার। কাচের ক্ষেত্রফল প্রসারণে জানলাটির 25 বর্গ সেন্টিমিটার জায়গা রাখা আছে। তার মানে ডেলেসটা বলে দিয়েছে 25 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই মিটারে চেঞ্জ করতে পারবো, ইন্টু 10⁻⁻4 স্কোয়ার মিটার। স্কোয়ার সেন্টিমিটার আছে 1 সেন্টিমিটার, 10⁻⁻2 মিটার। যেহেতু স্কোয়ার আছে, বর্গ সেন্টিমিটার আছে, তাই 10⁻⁻4 ডেলেসটা বলে দিয়েছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, আলফা অফ গ্লাস দেওয়া আছে কত? 9 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বিটায় কনভার্ট করে নিতে পারবো 2 আলফা। তাহলে কাচের দৈর্ঘ্য প্রসারণ এটি সর্বোচ্চ কত উষ্ণতা পরিবর্তন সহ্য করতে পারে? তাহলে আমরা কি লিখতে পারি? ডেল এস ইকুয়াল টু এস ইন্টু বিটা ইন্টু তাপমাত্রার পরিবর্তন। সব কিছুই দেওয়া আছে, এখান থেকে আমরা বার করতে পারবো উষ্ণতা পরিবর্তন কত সহ্য করতে পারে। কারণ আমরা ফর্মুলাটা কি জানি না, S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এখান থেকে দেখ S2 মাইনাস S1 যেটা আসছে, S1 ইন্টু বিটা ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। এই S2 মাইনাস S1টাই হচ্ছে ডেল এস, মানে ক্ষেত্রফলের পরিবর্তন। অ্যান্সারটা দেওয়া আছে, পেয়ে যাবে। নাম্বার 10টা ইজি, তবু আমি বুঝতে পারছি না তোরা করেছিস কি না করেছিস। বারবার আমি বলছি যে তোদের মানে আমি প্রত্যেক সপ্তাহে তোদের ঘেঁটাতে হয় যে রেসপন্স করবি। কোনো ব্যাচকে এরকম বলতে হচ্ছে না। আমি অ্যাসাইনমেন্ট দিলেও রেসপন্স করিস না, 2-3 জন ছাড়া কোনো কিছুতেই রেসপন্স করিস না তোরা।
প্রবলেম নাম্বার 10, দুটি রেল স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। ওই অঞ্চলে শীতকালে ন্যূনতম উষ্ণতা 8 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ হচ্ছে প্রাথমিক তাপমাত্রা শীতকালে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্রীষ্মকালে তাপমাত্রা হচ্ছে 48 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ফাঁক রাখতে হবে আলফা দেয়া আছে, ডেল এলটা বার করতে হবে, আলফা দেয়া আছে। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন ইকুয়াল টু প্রাথমিক দৈর্ঘ্য ইনটু আলফা ইনটু তাপমাত্রার পরিবর্তন। এই ফাঁকটাই জানতে চেয়েছে, বার করতে পারবে। নেক্সট নাম্বার 15, বাকিগুলো সব একই রকম। নাম্বার 15, একটি লৌহ নির্মিত দোলক ঘড়ি 20 ডিগ্রি উষ্ণতায় সঠিক পাঠ দেয়, উষ্ণতা পরিবর্তন করে 40 ডিগ্রি করা হলো, তাহলে কত স্লো বা ফাস্ট যাবে? এরকম কোশ্চেন করেছিলাম, আমি বলেছিলাম যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে দোলনকাল বা সময়ের পরিবর্তন ইকুয়াল টু হাফ আলফা T1 ইন্টু T2 মাইনাস অফ T1। বলেছিলাম এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা না, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা না, এটাকে প্রমাণ করে অ্যাপ্লাই করতে হবে। আমি বলে দিয়েছিলাম এবং প্রমাণটা আমি করেছিলাম। ডাইরেক্ট অ্যাপ্লাই করলে কিন্তু মার্কস কাটবে, প্রমাণ করে তোকে করতে হবে। কত উষ্ণতায় সঠিক পাঠ দেয়? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দিচ্ছে, তাপমাত্রা কমিয়ে বাড়িয়ে 40 ডিগ্রি করা হলো। আমি বলেছিলাম যদি তাপমাত্রা বাড়ে তাহলে কি হবে, লেন্থটা বেড়ে যাচ্ছে, তাহলে বৃত্তচাপটা বেড়ে যাচ্ছে, তাহলে এদিক ওদিক যেতে বেশি সময় লাগবে, তার মানে কী হবে, স্লো যাবে। যদি তাপমাত্রা কমে তাহলে লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে বৃত্তচাপটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এদিক ওদিক যেতে অনেক কম সময় লাগবে, তার মানে ফাস্ট যাবে। যেহেতু তাপমাত্রা বাড়ছে তার মানে স্লো, যেহেতু যদি তাপমাত্রা কমে তাহলে কিন্তু ফাস্ট। তাহলে এখানে যেহেতু তাপমাত্রা বেড়েছে তাহলে স্লো যাবে। এবং কত স্লো যাবে নিশ্চয়ই পারবে। ঘড়িটি কত স্লো বা ফাস্ট যাবে, যেহেতু কিছু বলেনি তাই দিনে বার করে দিবি। না হলে আমি বলেছিলাম দুটো জিনিস আছে, আলফা তো বলা আছে, যদি বলে দিনে কত স্লো বা ফাস্ট যাবে তাহলে T1 এর জায়গায় লিখবি 86400, কারণ একদিন মানে হচ্ছে 86,400 সেকেন্ড। যদি বলে প্রতি আন্দোলনে কত স্লো বা ফাস্ট যাবে, একবার আন্দোলন মানে 2 সেকেন্ড, সেকেন্ড পেন্ডুলাম এগুলোকে বলা হয়, বলেছিলাম ক্লাসে। এদিক থেকে এদিকে গেল আবার ব্যাক করো, 2 সেকেন্ড সময় লাগলো, এদিক থেকে এদিকে যেটা 1 সেকেন্ড, আবার ব্যাক করতে আর 1 সেকেন্ড। সুতরাং দিনে কত স্লো বা ফাস্ট যাবে কিছু না বলে থাকলে দুটোই বার করে দেখাতে হবে, দিনে কত স্লো বা ফাস্ট যাবে বা প্রতিবার আন্দোলনে কত স্লো বা ফাস্ট যাবে। যদি দিনে কত স্লো বা ফাস্ট বলে তাহলে T1 এর জায়গায় এটা পুট করবি, যদি প্রতিবার আন্দোলনে বলে তাহলে T1 এর জায়গায় 2 সেকেন্ড পুট করবি। T2 মাইনাস T1 তো আমরা জানি, ওটা বার করে ফেলতে পারবো। তাপমাত্রা যেহেতু বেড়েছে তাহলে ইট বিকাম স্লো, যদি তাপমাত্রা কমতো তাহলে কি হতো, ফাস্ট যেত। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার 16, একটি প্রতিবিহিত দোলক, বলেছিলাম সেটা কি, একটি প্রতিবিহিত দোলক 3টি লোহার দণ্ড এবং 2টি পিতলের দণ্ড আছে। লোহা এবং পিতলের দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে। লোহার দণ্ডের দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয় তাহলে পিতলের দণ্ডের গড় দৈর্ঘ্য নির্ণয় করো। ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকবার বোর্ড এক্সামে এসছে। কার্ভ দিয়ে দিয়েছে,
লোহার দণ্ডের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, লোহার দণ্ডের দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? 50 সেন্টিমিটার গড় দৈর্ঘ্য। তাহলে পিতলের দণ্ডের গড় দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে ধরে নিন পিতলের দণ্ডের গড় দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে তিনটে কি বলেছে জানো, তিনটে লোহার দণ্ড এবং দুটি পিতলের দণ্ড আছে। তাহলে যখন আমি ওইখানে বলেছিলাম যে বই থেকে পড়ে নিতে, আমি ডিটেলে বলেও ছিলাম এবং একটা নোটও দিয়েছিলাম, সেই নোটের কোনো রেসপন্সও নেই, কিছুই নেই। আমি জানি না, মানে আমি খুব বিরক্ত তোদের ব্যাচ নেই, সত্যি করে খুব বিরক্ত, কারণ কোনো রেসপন্স নেই, কিছু নেই, কোনো অ্যাসাইনমেন্টে কোনো ওয়ে নেই, কোনো ক্লাসের পর কোনো রেসপন্স নেই, কিচ্ছু নেই। প্রত্যেকটা ব্যাচ কীরকমভাবে সিস্টেমেটিক্যালি রান করছে, আমি রীতিমতো বিরক্ত তোদের ব্যাচ নেই, মানে আমার ভালো লাগছে না, কোনো রেসপন্স নেই। আমি নিজে কী করে বুঝবো? ফিজিক্যালি তো কারোর সঙ্গে দেখা হচ্ছে না, তো রেসপন্স না করলে আমি বুঝবো কী করে? তাহলে দেখ, পিতলের দণ্ডের গড় দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে প্রতিবিহিত দোলকের হওয়ার শর্ত কি? আমি নোটটাও দিয়েছিলাম এবং বইও সব কনসাল্ট করতে বলেছিলাম এবং বলেও ছিলাম আমি, এবং নোটটাও দিয়েছিলাম। নোটটাকে যেমন দেখেছিস নাকি জানি না, আদৌ করেছিস জানি না। শর্ত কি না, একটা পিতলের দণ্ডের দৈর্ঘ্য দুটো লোহার দণ্ডের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে একটা পিতলের দণ্ডের দৈর্ঘ্য পিতলের দৈর্ঘ্য দুটো লোহার দৈর্ঘ্যের সঙ্গে সমান, তাই তো? তাহলে পিতলের দণ্ডের দৈর্ঘ্য কত ধরেছি? L2। পিতলের দণ্ডের আলফা কত বলা আছে জানো? 19 × 10⁻⁻6। তাপমাত্রা ব্যবধান হচ্ছে থিটা = দুটো লোহার দণ্ডের দৈর্ঘ্যের সঙ্গে সমান। এক একটা লোহার দণ্ডের গড় দৈর্ঘ্য হচ্ছে 50, তাহলে কত হবে? 2 × 50 লোহার আলফা কত বলে দিয়েছে জানো? 12 × 10⁻⁻6 থিটা। পুরো নোটে লিখে দেওয়া ছিল, আমি ওই জন্য নোটটা কনসাল্ট করতে বলেছিলাম। যে কোনো প্রতিনিধিত্ব দণ্ডকের ক্ষেত্রে একটা পিতলের দণ্ডের দৈর্ঘ্য দুটো লোহার দণ্ডের দৈর্ঘ্যের সঙ্গে সমান, ঠিক আছে? তাহলে এই রেসিপিটা করবি, দেখবি এসে গেছে। নাম্বার 18, 25 সেন্টিমিটার দীর্ঘ একটি ইস্পাতের দণ্ডের 25 সেন্টিমিটার দীর্ঘ একটি ইস্পাতের দণ্ডের 25 সেন্টিমিটার দীর্ঘ একটি ইস্পাতের দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.8 সেন্টিমিটার স্কয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 0.8 সেন্টিমিটার স্কয়ার। দণ্ডের উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধি করলে, দণ্ডের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, মানে বৃদ্ধি করা হচ্ছে, দণ্ডটিকে টেনে একই দৈর্ঘ্য রাখতে কত টানের প্রয়োজন? দেখ, তাপীয় পীড়ন সংক্রান্ত প্রবলেম, তার ক্ষেত্রে F = কি ছিল? YA আলফা T2 ডিফারেন্স সাইন অফ T1, বড় থেকে ছোট বাদ থেকে। নিশ্চয়ই ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে তাপমাত্রা ব্যবধানও জানিস, 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করছে, তাহলে এই তাপমাত্রা পরিবর্তনটা দিয়ে দিয়েছে 10। তাহলে আমরা ফোর্সটা বার করতে পারবো ডাইন, যেহেতু CGS এ আছে। নেক্সট, নাম্বার 19, একটি ধাতব স্কেল 25 ডিগ্রি উষ্ণতায় সঠিক বার্তা, এই টাইপের প্রশ্ন বোর্ডে আসে। নাম্বার 19, এটা কত ছিল? ভুল লিখেছিলাম, নাম্বার 18 ছিল আগেরটা, এটা নাম্বার 19। একটি ধাতব স্কেল 25 ডিগ্রি উষ্ণতায় সঠিক বার্তায়
একটি ধাতব স্কেল 25 ডিগ্রি উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 15 ডিগ্রি উষ্ণতায় ওই স্কেলের 15 ডিগ্রি উষ্ণতায় ওই স্কেলে দণ্ডের প্রকৃত পাঠ 15 ডিগ্রি উষ্ণতায় ওই স্কেলের প্রকৃত পাঠ হচ্ছে 80 সেন্টিমিটার হলে দণ্ডের পাঠ হচ্ছে 80 সেন্টিমিটার হলে প্রকৃত দৈর্ঘ্য কত দেয়া আছে আলফা। তাহলে দেখ স্কেলের এক একটা ঘরগুলো 25 ডিগ্রি উষ্ণতায় এক্সাক্ট মেজারমেন্ট দেয়। টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি হবে, এই গ্যাপগুলো বেড়ে যাবে, তার মানে অ্যাকচুয়াল যা দৈর্ঘ্য তার থেকে কম মাপবো। ভালো শোন, এই এক একটা দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার নির্দেশ করে দেওয়া একটা স্কেলে। পরপর এরকম ঘরগুলো আছে যেটা 25 ডিগ্রি উষ্ণতায় সঠিক পাঠ দেয়। তাপমাত্রা যদি বাড়াই তাহলে কী হবে, গ্যাপগুলো বেড়ে যাবে, তাহলে আমি ভুলভাল মাপবো। তাপমাত্রা যদি কমাই গ্যাপগুলো আরও কমে যাবে, তার মানে যা মেজারমেন্ট দেখানোর কথা তার থেকে অনেক বেশি মেজারমেন্ট দেখাবে। আগে যদি এইটুকুনি এত কটা দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার মেজার করতো, এখন অনেক কম দৈর্ঘ্য 1 সেন্টিমিটার মেজার করছে, যেহেতু তাপমাত্রা কমে গেছে। তার মানে যা দৈর্ঘ্য মাপার কথা তার থেকে অনেক বেশি মেপে ফেলেছি, তার মানে যেটা মেপে দেখছি সেটা কিন্তু অনেক বেশি মাপ দেখছি। তার মানে আমরা লিখতে পারি চূড়ান্ত দৈর্ঘ্য ইকুয়াল টু প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস আলফা ইন্টু তাপমাত্রার ব্যবধান, তাই তো? ফাইনাল এটা ইনিশিয়াল। চূড়ান্ত দৈর্ঘ্যটা আমরা তাপমাত্রা বেড়ে মেপেছি, প্রাথমিক দৈর্ঘ্যটা বার করতে হবে। আলফাটা বলা আছে কত একটা বেশ 15 ইন্টু 10⁻⁻6, আর তাপমাত্রার ব্যবধান কত 25 মাইনাস 15, দ্যাট ইজ 10। তাহলে চূড়ান্ত দৈর্ঘ্য ইকুয়াল টু প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস আলফা ইন্টু তাপমাত্রা ব্যবধান। আগে যদি এতটা 1 সেন্টিমিটার দেখাতো, যেহেতু তাপমাত্রা কমেছে তাহলে স্কেলটাও কিন্তু কমে যাবে দৈর্ঘ্য। তাহলে এখন এইটুকুনি 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে, তার মানে যা মাপছি বস্তুটার দৈর্ঘ্য সেটা কিন্তু অ্যাকচুয়াল মাপের থেকে অনেক বেশি মেপে ফেলবো, কারণ গ্যাপটা তো কমে গেছে। তাহলে কি হবে, যেটা মেপেছি সেটা হচ্ছে এটা, যেটা অ্যাকচুয়াল হবে সেটা হচ্ছে এটা ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। 20টা এখন করার দরকার নেই, কারণ এটা আর্কিমিডিস প্রিন্সিপাল রিলেটেড, উদস্থিতিবিদ্যা রিলেটেড, ওটা ছেড়ে দেয় এখন। নাম্বার 21, একটি লোহার দণ্ড এবং তামার দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য 50 ডিগ্রি উষ্ণতায় এবং 450 ডিগ্রি উষ্ণতায় যথাক্রমে 2 সেন্টিমিটার। 50 ডিগ্রি উষ্ণতায় লোহার আর 450 ডিগ্রি উষ্ণতায় হচ্ছে এদের পার্থক্য হচ্ছে 2 সেন্টিমিটার। লোহার এবং তামার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক যথাক্রমে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি উষ্ণতায় দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় দণ্ডটির দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি একটা হচ্ছে L1 আর একটা হচ্ছে L1 ড্যাশ। তাহলে 50 ডিগ্রি উষ্ণতায় নিশ্চয়ই আমরা লোহার দণ্ডের দৈর্ঘ্যটা বার করতে পারবো। 50 ডিগ্রি উষ্ণতায় কত হয়ে যাবে, L of 50 equal to L1 into 1 plus alpha of iron into তাপমাত্রা ব্যবধান কত 50। আচ্ছা, 0 ডিগ্রি উষ্ণতা দুটো, এটার ক্ষেত্রে কত হয়ে যাবে
L of 450 450 equal to L1 dash into 1 plus alpha of copper ছিল মনে এটা into 450 তাই তো। তাহলে এই দুটোর ডিফারেন্সটা বলে দিচ্ছি L of 450 minus L of 50 that is equal to 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো। ঠিক আছে, দেখবি তোরা কিছু আটকেছে কি না আটকেছে। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না কি আটকেছে না আটকেছে। আমি এগোচ্ছি চ্যাপ্টার, বেকার আমি এগুলো করলাম। তোদের মিনিমাম রেসপন্সটুকু করা উচিত, মানে টিচারের সম্মানের জন্য। আমি জানি না তোদের মানে কি ব্যাপার, আমি বুঝতে পারছি না। মানে আমার এরকম ব্যাচ কোনোদিন আমি পড়াইনি। এবার লেখ তরল পদার্থের প্রসারণ। আর যারা আশা করে আছে যে পরীক্ষা প্রচুর বছর বছর পিছিয়ে যাবে, তাদের ধারণা একদমই ভুল। সে যে XYZ টিচার বলুন, কারণ আমি অলরেডি বোর্ডের সঙ্গে যুক্ত আছি, ইঞ্জিনিয়ারিং বোর্ডের সঙ্গে। কখনো তোদের বছর পেছবে না, ম্যাক্সিমাম 15 থেকে 1 মাস পেছবে, তার বেশি একটা পেছবে না। কারণ আমি আবার বলছি, তোদের 12-এর রিলেটেডের সঙ্গে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল এক্সাম জড়িত আছে। ওরা কোনোদিন পেছবে না তোদের বছরে, কোনো ফোনে পেছবে না। যদি অক্টোবরেও পরীক্ষা হয়, পরের বছরের পরীক্ষা কখনো পেছবে না। সুতরাং যে যারা আশা করে বসে আছিস, বা যে XYZ টিচাররা বলুক না কেন, তারা কি বলবো, ঘুমের ওরা বলছে। কঠিনের ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা ডাইরেক্ট বডিকে হিট দিচ্ছিলাম, কিন্তু তরলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বডিকে হিট করতে পারবো না। কি করব না, কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে হিট করব। তাই জন্যে পাত্রটাও প্রসারিত হবে এবং তরলও প্রসারিত হবে। তাই তরলের ক্ষেত্রে এখানে দুটো প্রসারণ গুণাঙ্ক আছে, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কঠিনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কঠিনের ক্ষেত্রে আমরা একটা বস্তুকে যখন হিট করব, তখন ডাইরেক্টলি হিট করছি, তাই বস্তুটা দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, কখনো ক্ষেত্রফল প্রসারণ হচ্ছে, কখনো আয়তন প্রসারণ হচ্ছে। যদি আমরা দৈর্ঘ্য মানে এক লেন্থটা নিয়ে কাজ করি তাহলে দৈর্ঘ্য প্রসারণ, যদি ক্ষেত্রফল নিয়ে কাজ করি তাহলে ক্ষেত্রফল প্রসারণ, যদি আয়তন নিয়ে কাজ করি তাহলে আয়তন প্রসারণ। কিন্তু তরলের ক্ষেত্রে যে পাত্রের মধ্যে উত্তপ্ত করছি, তাহলে হিট দেওয়ার সঙ্গে সঙ্গে তরলটাও বাড়ছে, প্রসারিত হচ্ছে, এবং পাত্রটাও প্রসারিত হচ্ছে। সঙ্গে সঙ্গে কিন্তু তরলের দুটো প্রসারণ ঘটবে, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ মানে খালি তরলটা যে প্রসারিত হচ্ছে, আপাত প্রসারণ মানে পাত্রটাকে সঙ্গে নিয়ে যে প্রসারিত হচ্ছে। যেমন আমি একটা এক্সপেরিমেন্ট বলছি, ধরে নাও একটা কাঁচের গ্লাস টিউব আছে, এটা একটা সরু কাঁচ নল ক্যাপিলারি টিউবের মধ্যে প্রবেশ করানো আছে। 0 ডিগ্রি উষ্ণতায় ওর দাগ পর্যন্ত এখানে তরল আছে। বাইরে থেকে তুই হিট করছিস বার্নার দিয়ে, বাইরে থেকে হিট করছিস, তাহলে কি হবে? প্রথমে দেখবি তরল লেভেলটা কি পর্যন্ত নেমে গেল, তারপরে কিউ পর্যন্ত উঠল। কেন তরলের লেভেলটা কি পর্যন্ত নেমে গেল না? প্রথমে কাঁচ পাত্রটা যেহেতু হিট পায় প্রসারিত হয়, তরলটা তখন হিট পায় না। কাঁচ পাত্রটা যেই প্রসারিত হবে তখন তরলের লেভেলটা কমে যাবে, তাই কমে গেল। তারপরে তরলটা হিট পায়, প্রসারিত হয়ে এখানে গেল। এবারে কি হবে? যে মাঝখানের অবজারভেশন না ফলো করবে, সে দেখবে যে তরলটা এখানে ছিল, অ্যাকচুয়ালি গেছে এই পর্যন্ত, কিউ পর্যন্ত। এইটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, আপাতভাবে মনে হয়েছে। কিন্তু যে মাঝখানের অবজারভেশন ফলো করবে,
সে দেখবে যে তরলটা এখানে ছিল, প্রথমে এখানে নেমে এসছে, তারপর এখানে গেছে। তাহলে PQ লেভেল পর্যন্ত কিন্তু তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আমি কি বললাম, যে মাঝখানের অবজারভেশন কোনো দেখবে না, সে দেখবে যে তরলটা সোজা কথা ও বিন্দুতে ছিল প্রথম প্রাথমিকভাবে, এই পর্যন্ত গেছে, সেটা হচ্ছে আপাত প্রসারণ। যে মাঝখানের অবজারভেশনটা দেখবে, সে দেখবে যে এই পর্যন্ত ছিল, এখানে নেবে আবার এই পর্যন্ত গেছে, সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তার মানে তরলের ক্ষেত্রে দুটো প্রসারণ গুণাঙ্ক আছে, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে একটু ডায়াগ্রামটা এঁকে নিবি, কারণ লাগবে আমার এখানে কোশ্চেন অ্যান্সার দিতে গেলে। দেখ, একটি কাঁচ পাত্রের মধ্যে তরল নেওয়া হলো, ও দাগ পর্যন্ত বাইরে থেকে তাপ সরবরাহ করার ফলে প্রথমে তরল স্তর P পর্যন্ত নেমে গেল, প্রথমে তরল স্তর P পর্যন্ত নেমে গেল, তারপরে Q পর্যন্ত উঠল, সুতরাং তরলের আপাত প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা কত OQ, এবং প্রকৃত প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা হচ্ছে PQ। আচ্ছা, এবার বলি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা অফ A, মানে A মানে হচ্ছে অ্যাপারেন্ট, গামা সাফিক্স A দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, গামা অ্যাপারেন্ট। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো তরলের আয়তন হচ্ছে V0, তাপমাত্রা T ডিগ্রি বাড়ানো হলো, আপাত আয়তন হচ্ছে VA। তাহলে আয়তনের পরিবর্তন কত? প্রতি একক আয়তনে কত? এটা। প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে কত? এটা। সেটাই কিন্তু তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তার মানে প্রতি একক আয়তনে, প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য কোনো তরলের যে আয়তনের, আপাত আয়তনের যে প্রসারণ ঘটে, তাকেই বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, আয়তনের ইউনিটটা কেটে যাচ্ছে, কেবলমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভরশীল। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, VA = V0 × 1 + গামা A × T। তাহলে সংখ্যাটা লিখে রাখবে, প্রতি একক আয়তনে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য কোনো তরলের যে আপাত আয়তনের প্রসারণ ঘটে,
যে আপাত আয়তনের প্রসারণ ঘটে তাকেই বলা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে লিখবি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো তরলের আয়তন V0, T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপাত আয়তন হচ্ছে VA, তাহলে গামা ইকুয়াল টু লিখে রাখবে দেখবি ইয়া কেবলমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভরশীল। এবার লিখবি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর মানে গামা রিয়েল আচ্ছা। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন তরলের আয়তন হচ্ছে V0, তাপমাত্রা বাড়ালাম প্রকৃত আয়তন হচ্ছে VR। তাহলে প্রতি মানে আয়তনের পরিবর্তন কত এটা, প্রতি একক আয়তনে কত এটা, প্রতি একক তাপমাত্রা পরিবর্তনে কত এটা, তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এও কেবলমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভরশীল। তাহলে এখানে লিখতে পারি VR ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা রিয়েল ইন্টু তাপমাত্রা। আচ্ছা, তাহলে লিখে রাখবি প্রতি একক আয়তনে এবং প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য, প্রতি একক আয়তনে এবং প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য কোনো তরলের যে প্রকৃত প্রসারণ ঘটে, কোনো তরলের যে প্রকৃত প্রসারণ ঘটে, কোনো তরলের যে প্রকৃত প্রসারণ ঘটে তাকেই বলা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাকেই বলা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে ইহাও কিন্তু কেবলমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভরশীল। নেক্সট হেডিং তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রচন্ড ইম্পর্টেন্ট। স্টার্ট দিয়ে রাখি। important একই ডায়াগ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও তার পর্যন্ত তরল নিয়ে আছে
যার আয়তন হচ্ছে V0 হয়েছে। তাহলে তাপমাত্রা বাড়ানো হলো, মানে বাইরে থেকে তাপ সরবরাহ করা হলো। প্রথমে তরলের লেভেল T পর্যন্ত নেমে গেল, তারপর T পর্যন্ত বাড়লো। একটু আগে বললাম তরলের আপাত আয়তনের প্রসারণের জন্য কতটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, সেটা হচ্ছে এটা। তরলের প্রকৃত আয়তনের পরিবর্তনের জন্য কতটা দৈর্ঘ্যের প্রসারণ ঘটছে, সেটা হচ্ছে PQ। তাহলে পাত্রের প্রসারণের জন্য কতটা তরলের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, সেটা হচ্ছে OP। কেন OP না, প্রথমে ওটা পর্যন্ত ছিল বাইরে থেকে হিট সাপ্লাই করছি, তখন খালি কাঁচের পাত্রটা হিট পাচ্ছে, তার মানে কাঁচ পাত্রটা খালি প্রসারিত হচ্ছে, তরলটা হিট পাচ্ছে না, তাই জন্য কিন্তু তরলের লেভেল কমে গিয়েছিল। তার মানে কাঁচ পাত্রের আয়তন প্রসারণের জন্য তরলের দৈর্ঘ্যের পরিবর্তন কত, OP। কি করলাম, বাইরে থেকে হিট সাপ্লাই করলাম, ওটা পর্যন্ত তরল ছিল, তাহলে যেহেতু কাঁচ পাত্রটা প্রথম তরল মানে হিটটা পাচ্ছে, তাই কাঁচটা প্রসারিত হচ্ছে, তাই জন্য কিন্তু তরল স্তরটা ও থেকে বি পর্যন্ত নেমে যাচ্ছে। ওকে, তাহলে পাত্রের আয়তন প্রসারণের জন্য তরল স্তরের যে দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা হচ্ছে OP। মনে করি কাঁচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে S, লিখতে হবে কিন্তু আমি আগে বলে দিই। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা A ইকুয়াল টু কি ছিল রে, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইনটু তাপমাত্রা পরিবর্তন। তাহলে আপাত দৈর্ঘ্যের পরিবর্তন কত রে, আপাত প্রসারণের জন্য দৈর্ঘ্যের পরিবর্তন OQ। তাকে যদি কাঁচ নলের প্রস্থচ্ছেদ দিয়ে গুণ করি তাহলে কি পাবো, আপাত দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল, তাহলে কি পাবো, আপাত আয়তনের পরিবর্তন না, এটা কাঁচ নলটা কি একটা সিলিন্ডার মানে চোঙ, তার আয়তন মানে কি পাই আর স্কয়ার ইনটু H, পাই আর স্কয়ার মানে কি বলে দিয়েছি S ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর Hটা কি দৈর্ঘ্যের পরিবর্তন, আপাত আয়তন প্রসারণের জন্য দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে আপাত প্রসারণের জন্য দৈর্ঘ্যের পরিবর্তন ইনটু কাঁচ নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে কি আপাত আয়তনের পরিবর্তন পেলাম, হচ্ছে বাই প্রাথমিক আয়তন কত V0 ইনটু তাপমাত্রার পরিবর্তন কত T-0, তার মানে আসছে OQ ইনটু S বাই V0 ইনটু T। হলো, তাহলে প্রকৃত প্রসারণের জন্য পরিবর্তন, আয়তনের পরিবর্তন বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি লিখতে পারি, প্রকৃত তরলের প্রকৃত প্রসারণের জন্য কতটা তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে P থেকে Q পর্যন্ত। তাহলে PQ দৈর্ঘ্যকে যদি কাঁচ নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে গুণ করি, তাহলে প্রকৃত তরল প্রসারণের জন্য আয়তনের পরিবর্তন পেলাম বাই প্রাথমিক আয়তন ইনটু তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমি লিখতে পারি PQ ইনটু S বাই V0 ইনটু T। আচ্ছা, কাঁচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য গামা, তাপমাত্রা বাইরে থেকে মানে হিট সাপ্লাই করেছে, তাহলে যেহেতু কাঁচ বেড়েছে তাই তরল স্তরের দৈর্ঘ্য ওর থেকে কিউ পর্যন্ত নেমে গেছে, তাই কাঁচের পাত্রের প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন কত OP, তাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলে কি পাবো, তাহলে কাঁচ পাত্রের আয়তনের প্রসারণ পাবো, তার জন্যই তরল স্তরের দৈর্ঘ্য নেমে গেছে বাই প্রাথমিক আয়তন ইনটু T তাপমাত্রা পরিবর্তন। তাহলে এই দুটোকে যোগ করতো গামা G প্লাস গামা A, যদি যোগ করি তাহলে দেখ S বাই V0 T কমন চলে যাবে, OP প্লাস OQ, দেখ তো OP প্লাস OQ যদি যোগ করি তাহলে কি পাবো PQ। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 3, তাহলে 1 প্লাস 3 অ্যাড করছি, তাহলে এটা কি পেলাম প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এই গড়টা আমি লিখতে পারি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ইনটু পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একবার করে দিচ্ছি, তারপরে লিখে দিচ্ছি। একটা কাঁচ পাত্র আছে যার মধ্যে একটা কৈশিক নল বা ক্যাপিলারি টিউব ইনসার্ট করা আছে, মানে প্রবেশ করানো আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও দাগ পর্যন্ত তরল আছে এবং যার আয়তন মনে করি V0। কাঁচ নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে S, বাইরে থেকে হিট সাপ্লাই করা হলো,
প্রথমে কাঁচ পাত্রটা প্রসারিত হচ্ছে, তাহলে তরল স্তরের দৈর্ঘ্য পি নেমে যায়। কেন নেমে যায়? যেহেতু কাঁচটা প্রসারিত হয়েছে। তাহলে কাঁচের প্রসারণের জন্য বা পাত্রের প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন কত? ওপি। তারপরে কি হয়? তরলটা হিট পায়, তারপরে পি থেকে কি পর্যন্ত প্রসারিত হয়। তার মানে তরলের আপাত প্রসারণের জন্য দৈর্ঘ্যের পরিবর্তন কত? ওকিউ। কেন? যে মাঝখানের অবজারভেশন দেখবে না, সে দেখবে যে এখানে ছিল, এখানে পর্যন্ত গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি কোথায় গেছে? এইখান থেকে এখানে গেছে, কারণ তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন নেমে গিয়েছিল, তারপর উঠেছে। কারণ প্রকৃত প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন কত? পিকিউ। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক মানে কি লিখতে পারি? তরলের আপাত তরল স্তম্ভের দৈর্ঘ্যের পরিবর্তন ওকিউ ইন্টু প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আপাত আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু তাপমাত্রার পরিবর্তন পেয়ে গেলাম। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি লিখতে পারি? তরল স্তরের প্রকৃত দৈর্ঘ্যের পরিবর্তন কত? ইকিউ ইন্টু প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে কি বললাম? প্রকৃত আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু তাপমাত্রার পরিবর্তন। পাত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? পাত্রে আয়তন প্রসারণের জন্য দৈর্ঘ্য স্তর এখানে ওপি নেমে গেছে, তাহলে আমি লিখতে পারি ওপি ইন্টু প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল বাই প্রাথমিক আয়তন ইন্টু পি। 1 + 3 অ্যাড করলাম, এটা হয়ে গেল। ছবি আঁকা হয়ে গেছে, তার লিখতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পাত্রের মধ্যে, কাঁচ পাত্রের মধ্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি কাঁচ পাত্রের মধ্যে ও দাগ পর্যন্ত তরল আছে, যার আয়তন হচ্ছে V0, যার আয়তন হলো V0। মনে করি কাচের প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে S। কাচের প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে S। কাঁচ পাত্র থেকে বাইরে থেকে তাপ সরবরাহ করা হলো, কাঁচ পাত্রকে বাইরে থেকে তাপ সরবরাহ করা হলো। প্রথমে তরল স্তর পি পর্যন্ত নেমে গেল, তারপরে কি পর্যন্ত পাবো? সুতরাং তরলের আপাত আয়তন প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন ওকে। তরলের আপাত আয়তন প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ওকিউ। সুতরাং আপাত প্রসারণ গুণাঙ্ক বলে এটা লিখি গামা এ, আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার লিখবে এখানে তরল স্তরের প্রকৃত দৈর্ঘ্যের পরিবর্তন হলো পিকিউ। তরল স্তরের প্রকৃত দৈর্ঘ্যের পরিবর্তন হলো পিকিউ। সুতরাং প্রকৃত আয়তনের পরিবর্তন পিকিউ ইনটু এস। প্রকৃত আয়তনের পরিবর্তন পিকিউ ইনটু এস। অতএব প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে এটা।
এবার লিখবি পাত্রের আয়তন প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন। পাত্রের আয়তন প্রসারণের জন্য তরল স্তরের দৈর্ঘ্যের পরিবর্তন। হলো ওপি। অতএব পাত্রের আয়তন প্রসারণ ওপি ইন্টু এস, পাত্রের আয়তন প্রসারণ ওপি ইন্টু এস অতএব আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামাজি। তাহলে 1 + 3 অ্যাড করলাম, তাহলে গামা। ওকে, আবার বলছি তোরা রেসপন্স করবি, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। বেকার আমি টাইম আগে থেকে গন্ডগোল করলাম, কারণ আমি জানি না আমি প্রবলেমগুলো হয়েছে কি না হয়েছে। একটু কোঅপারেট কর। আর সেকেন্ড থিং হচ্ছে যে 1 জুলাইয়ের পর থেকে আমি বিভিন্ন স্লটে 2-3 জন করে ডাকবো ডাউট ক্লিয়ারিংয়ের জন্য। আর আমি ভিডিও সেন্ড করেছি ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আর প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য, আরও যাদের প্রবলেম আটকাবে সলভিংয়ের জন্য ডাকবো বা পরীক্ষার জন্য ডাকবো। তোরা কিন্তু প্রিপারেশন নিতে থাকে। আমি কিন্তু পরীক্ষা নেবো জুলাই মাসের কিন্তু 1st বা 2nd উইকে। যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে তার উপর আলাদা আলাদা করে বলেও দিয়েছিলাম। সেকেন্ড থিং হচ্ছে কারোর কোনো শরীর খারাপ থাকলে আসবি না, 2 জনের বেশি আমি অ্যালাউ করবো না। আমার এখানে থার্মাল স্ক্রিনিং হবে সুতরাং, এবং স্যানিটাইজ করেই আমি ঢোকাবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।